এখানে পালতোলা নৌকো বললো যে আছে। না, পালতোলা নৌকো শেষ হয়ে গেছে, যুগ শেষ হয়ে গেছে। এখন সব মেশিন, একটাও নেই। না পালতোলা নৌকো নেই। কবে এটা হলো? হলো 5 বছর 6 বছর হয়ে গেছে। সব পাল চলে গিয়ে সব মেশিন বসে গেছে। আপনি পাল তোলা নৌকো দেখেছেন? ছিল এখানে? কতদিন আগে ছিল? ও ছিল পালতোলা নৌকা, এখন ও বছর 6-7 আর বেশি হবে না, 6-7 বছর। 6-7 বছর আগে নৌকো ছিল? এই নৌকাই তো ছিল। এই নৌকোতে তো পাল কোনোদিনই ছিল? হ্যাঁ ছিল ছিল ছিল। এই নৌকো পালতোলা নৌকো, এখন সব মেশিন হয়ে এখন গেছে। সব ইঞ্জিন হয়ে গেছে। পালতুলো নৌকাতে কি হয়, যে শ্রমিক লেবার যারা যায়, যাকে বলে দাঁড়ি, হ্যাঁ, মাঝি হচ্ছে ইনি হচ্ছে দাঁড়ি, এদের একটু কষ্ট বেশি হয়। কেন? এই নঙ্গর টানতে, পালকে টানতে তুলতে একটু কষ্ট বেশি হয়। এখন ওই যে মেশিন হয়ে গেছে, তখন 5 লোকের দরকার, এখন হচ্ছে 3 জনের কাজ উঠে যাবে। শুধু মেশিন স্টার্ট দিলেই ব্যাস, সুইচ মারবে, স্টার্ট দিবে, হয়ে যাবে। আমি 1990-এর শেষের দিকটাতে নেজারটার দিকে যাচ্ছিলাম। তখন আমার পাশে বসেছিল একটা মা, সঙ্গে বাচ্চাকে নিয়ে। বাচ্চাটা বলল যে মা দেখো একটা নৌকো। মা সঙ্গে সঙ্গে বলল ওটা নৌকো নয়, ওটা বোট। আসলে শুধু বোট নয়, পরে সে বলেছিল ওটা ভুটভুটি, মানে তার আওয়াজ হয় এইরকম আওয়াজ একটা ভুটভুট করে, সেই জন্য সে ভুটভুটি। ফলে আমাদের কাছ থেকে নৌকোটা হারিয়ে গেল, হয়ে গেল ভুটভুটি। মানে নৌকো একদম আমাদের নিজস্ব শব্দ, একটা চলে এলো একটা বিদেশি, একটা অন্য আওয়াজ, অন্য শব্দ। এই একটা বিশাল চেঞ্জ হয়ে গেল। মানে হারিয়ে গেল আমাদের সেই পালটা, সঙ্গে সঙ্গে হারিয়ে গেল আমাদের নৌকোর যে গতি, সেই গতির সাথে পাল্লা দিয়ে যে আমাদের গান, স্বাদ, আহ্লাদ, এই চলনটা বদলে গেল। এই চলন বদলে যাওয়া মানে কিন্তু একটা জায়গায় একটা ছেদ পড়ল। গুরু খাঙাল জানিয়া পার করো, গুরু খাঙাল জানিয়া পার করো, গুরু জগত উদ্ধার, গুরু কাঙাল জানিয়া পার কর। আকাশেতে থাকো গুরু, পাতালেতে খেলো, বুঝিতে পারি না গুরু, বুঝিতে পারি না গুরু, গহীন হয়ে আরো, গুরু কাঙাল জানিয়া পার করো। লোকসঙ্গীত আর নদী, সেগুলো যেন একদম আঁকড়ে থাকে পরস্পর পরস্পর, হ্যাঁ, সবটাই নদী। ভাবনা প্রতি আসলে মানুষের সভ্যতা কিন্তু গড়ে উঠেছে নদীকে কেন্দ্র করে। নদীর দুপাশে দেখো আমাদের সভ্যতাগুলো সব নদীর দুপাশে গড়ে উঠে, যেখানে নদী সেখানেই সভ্যতা গড়ে উঠছে মানুষের। দিল দরিয়ার মাঝে রে ভাই আছে আজব কারখানা, দিল দরিয়ার মাঝে রে ভাই, দেহের মধ্যে নদী আছে, সেই নদীতে ঢেউ লেগেছে গো,
10 জনাতে দাঁড় ধরতে নেছে, 10 জনাতে দাঁড় টেনেছে, হাল ধরেছে একজনা। দিল দরিয়ার মাঝে রে ভাই আছে আজব কারখানা, দিল দরিয়ার মাঝে। যখন নদী যখন নিচের দিকে নেমে যায়, মানে নদী যখন ভাটি থাকে, তখনই গানটা গাওয়াটা সম্ভব। কারণ নদীর ওই জোয়ারের জলের যা শব্দ, সে সমুদ্রের জলের থেকেও সাংঘাতিক। আর সে সঙ্গে হাওয়া, তাতে গান যদি কেউ গায়, তাতে গান সব মানুষের পক্ষে শোনা নিজের তো সম্ভবই না, অন্য মানুষের পক্ষে শোনা সম্ভব না, কারণ প্রচণ্ড আওয়াজ তার। যখন নিচে নেমে যায় তখন ওই গানটা প্রতিধ্বনি হয়, মানে দূরে গিয়ে ধাক্কা লেগে আবার ফিরে আসে, আবার ফিরে আসে, এবং সেরকমভাবেই তখন গানটা গাওয়া হয়। তখন কেউ নৌকার উপরে বসে গান, কেউ নৌকার মাটিতে বসে, মানে নৌকার পাড়ে বসে গান, কেউ হয়তো তার বিরহের গান, কেউ হয়তো ঈশ্বরের বা মানে অলমাইটি যিনি আছেন তাকে উদ্দেশ্য করে যান, কাউ তার প্রেমিকার হিসাবে গান, কিন্তু সবগুলোই নদীর পাড়ে বসেই গানগুলো গাওয়া হয় বা হতো। নদী পার হইতে গেলাম নদীর কিনারে, নদী পার হইতে গেলাম নদীর কিনারে, আমারে দেখি আরে নৌকা সরে দূরে দূরে রে বন্ধু, আমারে দেখি যারে নৌকা সরে দূরে দূরে রে বন্ধু, তোর লাইগা রে বন্ধু, তোর লাইগা রে আমার তনু জ্বর জ্বর, মনে লয় সারি আগে যাইতাম থুইয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে। আমাদের এই বাংলা, দুটো বাংলা মিলে একটাই মাত্র রাগ হয়, একটাই মাত্র চলন হয়, সেটা হচ্ছে ভাটিয়াল। আর কোনো কিছু নেই, কিন্তু আমাদের নিজস্ব কিছু নেই। আমাদের এই যে গানের যে চলনটা, এটা একমাত্র আমাদের দুই বঙ্গের মধ্যে আছে, এটা নিজেদের আমাদের, এটা কারোর কাছ থেকে নেওয়া না। এটা কোনো ভৈরবী, যেমন বিভিন্ন রকম রাগ হয়, যেমন কাফি বলুন, দুর্গা বলুন, মালকোষ বলুন, তেমনি আমাদের বাংলার ভাটিয়ালির এই হচ্ছে একটা ধরন চলন, এটা হচ্ছে একদম আমাদের নিজস্ব। এই রাগের আশ্রয় করে এই গানটা পুরোপুরি, এবং ভাটিয়ালি প্রত্যেকটা গানই তাই। নৌকাটা 3টে ভাগে ভাগ করা হয়, এটা হচ্ছে মাঝখানে, এটা হচ্ছে অনন্ত মাজার, এটা হচ্ছে বছর। এটাকে আমরা আবার সময় এটা গলুই মাথা বলি। এদিক থেকে নৌকায় এদিকে ধূপ দেওয়া হয় আমাদের, এদিক থেকে নৌকায় উঠতে হয়। আর এটা হচ্ছে পাছা মাথা, আর এদিক থেকে নৌকার ডাঁড় বায়, এদিক থেকেও বায়। বিবরণ হচ্ছে এই নৌকার 6টা করে 12টা দুবগলে গোছা হবে, আর 6টা বাঁক হবে, 6টা গুঁড়ো হবে, আচ্ছা 2 সাইডে সাইড বাতা হবে, আচ্ছা 2 মাথায় পাটাতন হবে, হ্যাঁ, আচ্ছা 2খানা হাল দেওয়া হবে, এগুলো বাওয়ার জন্য বাঁশ বেঁধে দেওয়া হবে, এবং তেল পাট যদি কোনো পার্টি বলে করে দেওয়ার কথা, তাহলে করে দেওয়া হবে এখান থেকে, তাহলে জল ওঠার সম্ভাবনাটা থাকবে না। নৌকোটা শুধু একটা ইনঅ্যানিমেট অবজেক্ট নয়, সবসময় এটা একটা লিভিং এন্টিটি, মানে অন্তত বাংলার ক্ষেত্রে। বাংলাতে নৌকো যিনি তৈরি করেন, তিনি সব জায়গায় নয়, কিছু জায়গায় তারা ভাবেন তার মেয়ের জন্ম দিচ্ছেন, মানে নৌকোটা তার কাছে ঝিও বা মেয়ে। সেই নৌকোর মাথা আছে, হাত আছে, দেহ আছে, পা আছে। মাথা আমরা জানি যেখানে সিঁদুর দেওয়া হয়, হাত ধরে নিতে ভাবা হয়, এগুলো সিম্বলিক। বৈঠা বা দাঁড় হলো তার হাত, আর পেছনে যেটা হাল থাকে সে হলো পা। পা হলো দিক নির্দেশ করে, হাত দিয়ে হচ্ছে এগিয়ে যাওয়া হয়। যাই হোক, এই একটা অ্যানাটমি, একটা মানুষ, একজন মহিলা, তাকে ঘিরে যখন বানানো হয় তার রিচুয়াল থাকবেই। কেননা আমি প্রথমেই বলেছি, নৌকো হচ্ছে একটা পরিবারের একটা সম্পদের জায়গা। কেউ কেউ ভাবেন এটা লক্ষ্মী, সুতরাং তাকে গরনের সময় একটা পুজো দেওয়া হবে, তার শুভ দিন ঠিক হবে, তাকে যিনি বানাবেন তিনি ধূপধুনো দেবেন, ফুল দেবেন, কোনো মন্ত্র উচ্চারিত হয় না, কিন্তু বিভিন্ন রিচুয়াল, কিছু পারফরমেন্স আছে, সেগুলো করা হয়।
এই নৌকো গড়ন হয়ে যাওয়ার পর যখন নৌকো বানানো হয়ে গেল তখন সেটাকে সম্প্রদান করা হয়। মানে নৌকো তো বললাম যে লিভিং এন্টিটি, মানে যিনি বানালেন তিনি তার মেয়েকে তৈরি করলেন। মেয়েকে সব বাবাই খুব সন্তানকে খুব কাছের মনে করে, খুব সুন্দর করে বানায়। তারপর তার সম্প্রদান মানে হচ্ছে অন্যের ঘরে তাকে সমর্পণ করা, মানে বিয়ে হয়ে গেল। যে এই নৌকোটি বানাতে বলেছিলেন, যে ঘর থেকে, যিনি অর্ডার দিয়েছিলেন, সাপোজ তিনি সেই ঘরেতে সেই মেয়েকে বউ হিসেবে গ্রহণ করছেন, অর্থাৎ যিনি বানালেন তিনি তার মেয়েকে, যিনি কিনলেন নৌকোটা, যার কাছে যার ঘরে গেল, তার ঘরে বিআইয়ের সম্পর্ক রচিত হলো। মানে নৌকোর মিস্ত্রির সাথে নৌকোর যিনি ব্যবহার করবেন তার একটা সম্পর্ক তৈরি হলো। এই সম্পর্কটা খুব সাংঘাতিক, কেননা ওই যে বললাম লক্ষ্মী তা উপার্জনের জায়গা। ফলে এই সম্পর্কগুলো থাকবেই, এই রিচুয়ালগুলো থাকবেই যতদিন এই কাঠের নৌকো থাকবে বা এই অর্থোডক্স সোসাইটি থাকবে। বিনা কাষ্ঠে বিনা লোহায় নাও গড়েছ 14 পোয়া, গোছা গুড়া দিয়া সারি সারি, ও সে রজে বীজে জরিপ দিয়ে, ও সে রজে বীজে জরিপ দিয়ে, গড়েছ 10 মাসেতে তরি মনুয়া ব্যাপারী, রইল রে তোর সুজন মিস্ত্রি। নৌকোটা তৈরি হওয়ার পর হাল তৈরিটা, বলছি যে হালটা কি মাপ, বলছি যে দেখুন এটা আমি মাপ কি হবে সে আমাদের কাছে কোনো হিসেব লেখা নেই, কিন্তু আমরা না বুঝতে পারি। কি বুঝতে পারি না, নৌকোটা কতটা লম্বা, কতটা চওড়া, কতটা গভীর। এই নৌকোটাকে যদি জলের ভেতরে চেপে ধরা হয়, যতটা জল সে অপসারিত করতে পারে, সেই জলটিকে নিয়ন্ত্রণ করার জন্য হালটা কি হবে আমরা বুঝতে পারি। আমাদের ষষ্ঠেন্দ্রিয় ওদের বলে দেয়। ছোট হলেও তুমি জল নিয়ন্ত্রণ করতে পারবে না, বড় হলেও জল নিয়ন্ত্রণ করতে পারবে না, সঠিক মাপ হতে হবে। এইটাই ফিলোসফি, একটি নৌকো গড়ে তোলার সাথে জীবনযাপনের ফিলোসফি। সোনার বান্দাইলে নাও পিতলের গুড়া রে, পিতলের গুড়া, ও রঙের ঘোড়া দৌড়াইয়া যাও। সোনার বান্দাইলে নাও পিতলের গুড়া রে, পিতলের গুড়া, ও রঙের ঘোড়া দৌড়াইয়া যাও। আরে বৈঠা না ফালাইতে নামের শূন্য করে উড়া, কিরে হই 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 হইয়া। এই ছন্দটি না পেলে একসঙ্গে 10 জন দাঁড় ফেলতে পারবে না, দাঁড় এলোমেলো পড়লে নৌকো উল্টে যাবে। তাহলে এই সময়ের সাথে একেবারে সম্পৃক্ত হয়ে আছে গান। এই গান ছাড়া নৌকো চালানো যাবে না। মনরে জঞ্জালে পড়িলাম ভাই রে, ভাঙা তরি লইয়া, আমার এই ভবে ধর দিহি নাই রে, এই ভবে ধর দিহি নাই রে, দেখিলাম ভাবিয়া মনরে দিবানিশি কান্দিরে নদীর কুলে বইয়া। এই গানটার জন্য যে শান্ত পরিবেশের দরকার সেটা কিন্তু নেই। এবার একটা বাউল গান বা অন্য একটা ঝুমুর গান গাইলে লোকে 4-5টা মানে সবাই মিলে তাল দিতে পারবে, রিদিম, সেখান সঙ্গে রিদিমটা খুব একটা বেশি জরুরি। যেহেতু ভাটিয়ালি গানে রিদিম হয় না, সেহেতু এই গানটা এরকম জায়গা যেখানে অনেকগুলো লোক বসে আনন্দ করতে পারবে বা একটা ক্ল্যাপিং করতে পারবে, কোনো একটা রিদিম দিতে পারবে, সেখানে কিন্তু এই গানটা গাওয়াটা খুব মুশকিল। আজকে যারা নাম করা বাউল এখন এই মুহূর্তে, যেমন পার্বতী বাউল আর কি, তার পড়াশোনাটা বেশ ভালো। এবার তিনি এতদিন ধরে বাউল গানটা চর্চা করেছেন, এবার তার একটা স্তরে তিনি সেই জন্য পৌঁছতে পেরেছেন। আজকে যদি খুব একটা এডুকেটেড ছেলেই বলবো বা মেয়ে, তারা যদি নৌকো মাঝিদের সাথে এরকম এতদিন ধরে, যেমন
বাউলদের সাথে গিয়ে অনেকে বাউলদের কাছে দীক্ষা নিচ্ছে, কিন্তু মাঝিদের কাছে গিয়ে তো আমরা সেরকম দীক্ষাটা নিচ্ছি না। এবং যতদিন সেরকম ভাবে তাদের কাছে যদি না থাকি, তাহলে গান কোনোদিন নতুন করে লেখা সম্ভব নয়। প্রয়োজন অবলুপ্ত হলে গান অবলুপ্ত হবে, সেটি কি কাম্য? একটি লোক গানের ধারা অবলুপ্ত হবে, এইখানে মজা। তাহলে আমাকে এই গানের যে বীজ, সে বীজটাকে রক্ষা করতে হবে। গান রক্ষা করতে পারবো না হয়তো, কিন্তু বীজকে রক্ষা করতে হবে। এবং এই বীজ রক্ষার কাজটা কিন্তু নাগরিক কর্তব্য, শিল্পীদের কাজ না। কারণ এর জন্য প্রতিষ্ঠান লাগে, এর জন্য প্রযুক্তি লাগে, এর জন্য যে স্থিত মেধা লাগে, সেটা এই ভাবুক লোকশিল্পীদের দ্বারা এই কাজ সম্ভব নয়। বাজারেরা বাজার করে কত রঙে, বাতি জেলে গুরু দোকানের সামনে। বাজারেরা বাজার করে কত রঙের, বাতি জেলে গুরু দোকানের সামনে। তারা জ্বালাইয়া বাতি করে ডাকাতি গো, তারা জ্বালাইয়া বাতি করে ডাকাতি গো, গুরু তোমারি নামে। বাজার দেখা লাগে ধন্দ, বুঝি আমার কপাল মন্দ, গুরু কইরাছি ফেরে। বাজার দেখা লাগে ধন্দ, বুঝি আমার কপাল মন্দ, গুরু কইরাছি ফেরে। আমি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ ছাইরা আইলাম গো, আমি নারায়ণগঞ্জ ছাইরা আইলাম গো, গুরু মদনগঞ্জের মোকামে। দেহ তরি দিলাম ছাড়ি ও